মানে কি সেটা আগে জানি। সফটওয়্যার আজকে বোঝাবোই না, ঠিক আছে, একদম বোঝাবো না। তুমি আমার সাথে এখন যে ডিভাইসের দ্বারা কথা বলছো বা কানেক্টেড রয়েছো, সেটাই হলো হার্ডওয়্যার। ঠিক আছে, তাহলে হার্ডওয়্যার হলো সেই বিষয়টা, যে বিষয়টা তোমার হাতে রয়েছে। এমনটা নয় যে হ্যাঁ, কোনো একটা শক্ত পেন তুমি হাতে ধরে আছো বলে সেটা, বা পেন্সিলটা হাতে ধরে রেখেছো বলে সেটাকে হার্ডওয়্যার বলছি, তা নয়। ইলেকট্রনিক এমন কোনো যন্ত্র যেটা যেটার মাধ্যমে তুমি ক্যালকুলেট করতে পারছো, এবং যেটির মাধ্যমে তুমি আহ, যোগাযোগ করতে পারছো বর্তমানে কারোর সাথে, সেটা হচ্ছে হার্ডওয়্যার। বা যোগাযোগ না করা গেলেও হয়তো তুমি সেখান থেকে ফিডব্যাক কিছু পাচ্ছ, সেটা কিন্তু হলো তোমার হার্ডওয়্যার। ওকে, তাহলে হার্ডওয়্যার হলো সেটাই যেটা এখন তোমার কাছে আছে, এই মুহূর্তে তোমার কাছে আছে, সেটা হলো হার্ডওয়্যার। এবার আহ, আমরা ধীরে ধীরে বিষয়বস্তু সম্পর্কে জানার চেষ্টা করব, যে এটা আসলে কি, মানে কি বিষয়, কি বৃত্তান্ত, সেটা দেখার চেষ্টা করব। দেখো, আহ, আচ্ছা, তার আগে বলে রাখি যে হচ্ছে আহ, আমি যতটা বোঝাবো, ঠিক আছে, আমি যতটা বোঝাবো, তারপরে এখান থেকে কি রকম প্রশ্ন আসতে পারে সেটা একটু পরে আমি জিজ্ঞাসা করব তোমাদেরকে, মানে সেই প্রশ্নগুলো ধরে ধরে জিজ্ঞাসা করব, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কিছু অংশটা। যেমন ওই জুই সুপ্রিয়ারা, ওরা কয়েকটা প্রশ্ন পেয়েছে, ওদেরকে কয়েকটা প্রশ্ন আমি দিয়েছিলাম যে এই ধরনের প্রশ্ন আসতে পারে, ওদের গ্রুপে আছে ওরকম। তো যাই হোক, আমরা একটু দেখার চেষ্টা করি যে হার্ডওয়্যার বলতে গেলে কি বোঝায়। দেখো, এই যে লেখা রয়েছে, দেখো, আপনি স্পর্শ করতে এবং দেখতে পারেন। আমি বললাম না, তোমার হাতের মধ্যে যেটা রয়েছে এখন বর্তমানে, যার দ্বারা তুমি কানেক্টেড রয়েছো, এইটা, এই যে ফিজিক্যাল অংশটা, এইটা হলো হার্ডওয়্যার। ঠিক আছে, আচ্ছা। এবার এই যে হার্ডওয়্যার, এইটা আসলে কি করে, এটা আসলে কি করে, এটা মূলত দেখো, হার্ডওয়্যার সফটওয়্যারের কমান্ড অনুযায়ী ডেটাকে ইনপুট করে, প্রসেসিং করে এবং আউটপুট করে। এটাই কিন্তু এর মূল মূল কাজ, এটাই এর মূল কাজ। আমি বেশ কিছু হার্ডওয়্যারের লিখেছি এখানে, কতগুলো টাইপস লেখা আছে, যেগুলো আমি একটু পরে গিয়ে আরো ভালো করে বোঝাবো। আচ্ছা, যেমন নাম্বার ওয়ান, এটা হচ্ছে ডেটা প্রসেসিং। ঠিক আছে, ডেটা ডেটা প্রসেসিং একটা রয়েছে। না, এটা হচ্ছে তোমার হার্ডওয়্যারের কাজ, ঠিক আছে। ডেটা সংরক্ষণ করছে, ইনপুট আউটপুট করছে, ডেটা ট্রান্সফার করে। ঠিক আছে, কার মাধ্যমে করে সেটা আমি একটু পরেই বোঝাচ্ছি, একটু পরে, আমাকে একটু সময় দাও। গ্রাফিক্স প্রসেসিং করে, বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণও করে। ঠিক আছে, এবার এই যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের কিছু উদাহরণ, এই উদাহরণগুলো আমি একে একে আলোচনা করব। এক নম্বর হচ্ছে মাদারবোর্ড, দুই নম্বর সিপিইউ রেখেছি, তিন নম্বর র্যাম, চার নম্বর হার্ড ড্রাইভ, এটা তোমার পাঁচ নম্বর বা এরকমের অল্টারনেটিভ হিসাবে ধরো, এটা পাওয়ার পয়েন্টের এরকমই ছিল আর কি, যার জন্য আমাকে এরকম ভাবে করতে হয়েছে। তো পাওয়ার সাপ্লাই, ভিডিও কার্ড, কিবোর্ড এবং মাউস, এবং মনিটর। মনিটর মানে হচ্ছে, তুমি ধরে নাও, আপাতভাবে তুমি ধরে নাও যে তোমার মোবাইলে যদি তুমি দেখে থাকো, তার যে স্ক্রিনের মাধ্যমে তুমি যেটা দেখতে পাচ্ছ, ওটাকে ধরে নাও যে ওটা হলো মনিটর। মূলত এই মনিটর বলতে গেলে বড় কিছু বোঝায়। ধরে নেওয়া যায় যে টিভি যেটার মাধ্যমে দেখা যাচ্ছে, বা ল্যাপটপের যে যেটা দেখা যাচ্ছে যার দ্বারা, এইগুলোকে মূলত মনিটর বলা হয়, কিন্তু আপাতত বলা হচ্ছে যে তুমি যার মাধ্যমে দেখতে পাচ্ছ, এই লেখাটি তোমার কাছে ভিজিবল হচ্ছে, সেটাকে মনিটর হিসেবে তুমি ধরো, ধরে নাও যে একটা ছোট্ট মনিটর। আচ্ছা, এবার আমরা ধীরে ধীরে জানবো যে এই বিষয়টা কি, মাদারবোর্ড। বিষয়টাই এমন বলা হচ্ছে যে হচ্ছে মাদারবোর্ড, মাদার মানে হচ্ছে এমনই একটা বোর্ড যেটা সবকিছুরই প্রধান, সেটা হচ্ছে মাদারবোর্ড। অনেক সময় বলা হয় না যে ফিলোসফি হচ্ছে সকল বিজ্ঞানের মা, এরকম একটা ইংরেজিতে দেখবে তোমরা অনেক জায়গায় ব্যবহার করেছো অথবা শুনেছো।
তো যাই হোক, ওটা ব্যতিক্রম একটা জাতীয় কথা, ওই ওই জাতীয় কথার মধ্যে আমি যাব না। আহ, মূলত আমি যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে মাদারবোর্ড বলতে কি বোঝায়। দেখো, মাদারবোর্ড হচ্ছে এমনই একটা বোর্ড যেটা প্রত্যেকটা ডিভাইসের মধ্যে থাকে, এবং সেটা যদি কখনো খারাপ হয়ে যায় না, তাহলে সেই ডিভাইসটা বলা হয় যে এটার দরকার নেই, এটাকে তুমি ফেলেই দাও, কারণ ওই এই মাদারবোর্ডটাই সবকিছুটাই নিয়ন্ত্রণ করে। মাদারবোর্ড খারাপ হয়ে যাওয়া মানে সেটা খারাপ হয়ে যাওয়া, মানে এটারই দাম অনেকটা বেশি হয়। অনেক সময় তোমরা খেয়াল করে দেখবে, হয়তো তোমাদের বাড়িতে টিভি আছে অথবা নেই, বা টিভিতে থাকে মাদারবোর্ড, বা তোমার হচ্ছে ল্যাপটপের মধ্যে থাকে, তোমার মোবাইলের মধ্যে থাকে। এই যে নানান ক্ষেত্রে মাদারবোর্ড কিন্তু আমরা পাই। ঠিক আছে, মাদারবোর্ড আমরা পাই যেটা তার ভেতরে থাকে মাদারবোর্ডটা। এবার দেখা যাক যে এই মাদারবোর্ডটা আসলে কি। এটা হলো একটা কেন্দ্রীয় ভিত্তি, ঠিক আছে, স্টোরেজ ডিভাইস। এখানে অনেক ধরনের বিষয়বস্তু থাকে, প্রচুর প্রচুর থাকে, সব কিছু থাকে। দেখো, সিপিইউ টিপিইউ যা কিছু আছে সব কিছু এর মধ্যে থাকে, সব কিছু। ঠিক আছে, পাওয়ার সাপ্লাইও হয়, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই গুলোও হবে। দেখো, এই জিনিসগুলো দেখো, তোমরা চিনতে পারবে। তোমাদের বাড়িতে যদি কখনো কোনো ডিভাইস থাকে, নিঃসন্দেহে তোমরা সবাই দেখেছো, তোমাদের টিভির মধ্যে থাকে লাল, হলুদ, সাদা রঙের। ঠিক আছে, এগুলো দেখো ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এবার দেখে নেওয়া যাক যে আসলে মাদারবোর্ডটির কাজটা কি। ঠিক আছে, দেখো, সিপিইউ কানেকশন করে এই যে মাদারবোর্ড। ঠিক আছে, এই মাদারবোর্ড হচ্ছে ইনপুট এবং আউটপুট করতে সাহায্য করে, মেমোরি ম্যানেজমেন্ট করতে সাহায্য করে, যেখানে র্যামের স্লট গুলো ওখানে দেওয়া থাকে। ঠিক আছে, স্টোরেজ ডিভাইস থাকে, মাদারবোর্ডে স্টোরেজ ডিভাইস, যেখানে স্টোর হয় ডেটা, যেটা তুমি পাঠাচ্ছ সেই ডেটাটাই ওই বোর্ডের মধ্যে কোনো একটি অংশের মধ্যে সেটা থাকে, স্টোরেজ হয়। ইনপুট আউটপুট ডিভাইসের কথা এক্ষুনি বললাম, তাই না? যেমন ধরো মাদারবোর্ডে ইউএসবি লাগানো যেতে পারে, তোমরা জানো মাদারবোর্ডে ইউএসবি লাগানো যেতে পারে। আগেকার দিনে উম, আগেকার দিনে এটা খুব ব্যবহার হতো, এখন তো প্রায় উঠেই যাচ্ছে। ওই ছোট ছোট চিপ থাকতো, সেই 2 জিবি 4 জিবি করে চিপ থাকতো। আমার মোবাইলেও ছিল 2 জিবি একটা চিপ, ছোট্ট কুচকে একটা। তো সেই সেই চিপ তো নষ্ট হয়ে যায়, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো তারপর দেখো, বিদ্যুৎ সরবরাহ বা পাওয়ার ডিস্ট্রিবিউশনটাও কিন্তু এখান থেকেই আসে, মানে ওই মাদার বোর্ডের মধ্যেই সমস্ত কিছু কানেক্ট করা থাকে। ঠিক আছে, এক্সপেনশন কার্ড স্লট থাকে। তোমাদের মেনলি যেটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে এই অংশটা দেয়, খুব ইম্পর্টেন্ট, জানো তো, ভীষণ ইম্পর্টেন্ট। এটা বরং তোমরা ভিবিআই বলে লিখে দিতে পারো, যে বায়োস থেকে তোমাদের পরীক্ষায় থাকে। মূলত তোমাদের পরীক্ষায় যেটা প্রশ্ন দেয়, যে বায়োসের ফুল ফর্ম লেখো, বা বায়োসের ফুল ফর্মটা চিহ্নিত করো। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, দেখো, যা কম্পিউটার চালু করার সময় হার্ডওয়্যার গুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে, এবং অপারেটিং সিস্টেম লোড করার আগে প্রাথমিক সেটিংস পরিচালনা করে। এটাই কিন্তু বায়োসের কাজ, এবং এটাই তোমাদের পরীক্ষায় আসে বায়োস থেকে। পুরো এই জিনিসটাই তোমাদের পরীক্ষায় আসে। মানে তোমরা যদি এইটুকুটা যদি তোমরা একটু ভালো করে বুঝে নাও, আমার মনে হয় না তেমন প্রয়োজন পড়বে। নেটওয়ার্ক সংযোগটা কি, দেখো, বা নেটওয়ার্ক কানেক্টিভিটিটা কোনটা। অনেক মাদারবোর্ডে ল্যান পোর্ট থাকে। ঠিক আছে, ল্যান পোর্ট, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই জিনিসগুলো এই জিনিসগুলো এই জিনিসগুলো আচ্ছা, এবার সিপিইউ থেকে বহুবার নেটে পরীক্ষায় প্রশ্ন এসেছে, বহুবার, যে সিপিইউ এর ফুল ফর্ম লেখো। এইটা এসেছে পরীক্ষায়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দেখবে অনেকগুলো চারটে এরকম করে অপশন দিয়ে দেবে, ভুলভাল কিছু লেখা থাকে, তার মধ্যে সঠিকটা তোমাকে চিহ্নিত করতে হয়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর ফুল ফর্ম। ঠিক আছে, তো এই সিপিইউ কে কি বলা হয়? এটাকে বলা হয় কম্পিউটারের ব্রেন। ধরে নাও যে আমাদের ব্রেনের মধ্যে যেমন সবকিছুই আছে। ধরো, আমি আমার আমার ব্রেনটা খারাপ হয়ে গেল, ঠিক আছে, তার মানে কি আমার সারা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আর কোনো কাজ করবে না।
বুঝতে পারছো তো? আমি জীবিত থাকবো ঠিকই, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করবে না। বলে না যে হচ্ছে মানুষটি কোমায় চলে গেছে, অর্থাৎ তার ব্রেন আর তার সাথে থাকছে না, আর কোনোভাবে কাজ করছে না। এটাই এটাই হচ্ছে সেই বিষয়টা। সিপিইউ কে ওই জন্য বলা হয় ব্রেন। ঠিক আছে, সিপিইউ কে ব্রেন বলা হয়, মনে রাখবে। বহুবার পরীক্ষায় দিয়েছে, পরীক্ষায় এইটা দিয়েছে। তোমার এএলইউ এর ফুল ফর্ম দিয়েছে পরীক্ষায়, অ্যারিথমেটিক লজিক ইউনিট। দেখো সিপিইউ এর প্রধান অংশ হিসাবে এটাকে পাওয়া যাচ্ছে। এটি গাণিতিক ও লজিক্যাল অপারেশন গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলোকে করার জন্য যে সাহায্য করে সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। সিইউ বা কন্ট্রোল ইউনিট, এটি কম্পিউটারে বিভিন্ন অংশে নির্দেশনা প্রেরণ করে এবং নির্দেশ করে কোন কাজটি কখন করতে হবে। তোমরা যদি ইউটিউবে দেখো, ওখানে দেখবে প্লে লিস্ট বানানো আছে। ওই প্লে লিস্টের মধ্যে দেখবে যে হচ্ছে আমার ওই মানে এরই ইন ডেপথ ওখানে আলোচনা করা আছে। মানে এএলইউ নিয়ে অনেক ডেপথ লেখা রয়েছে, অনেক অনেক বেশি পরিমাণে আছে। ওখান থেকেও তোমাদের কভার হয়ে যাবে। আচ্ছা, রেজিস্টার। রেজিস্টার হচ্ছে একটা মেমোরি, যে মেমোরি সব থেকে ফাস্ট হয়। ঠিক আছে, তোমরা মনে রাখবে, এটাও বহুবার পরীক্ষায় দিয়েছে যে কোন মেমোরি সব থেকে ফাস্ট হয়, সব থেকে ফাস্ট, এবং এটি সব থেকে কি বলবো বলতো, খুব কস্টলি হয়, খুব দামি। ঠিক আছে, খুব দামি হয়। সেটা কোনটা? সেটা হচ্ছে রেজিস্টার। খুব দামি হয় রেজিস্টার, মনে রেখো। খুব দামি হয় রেজিস্টার, এবং এটা কস্টলি হয়, মনে রেখো, কেমন? আচ্ছা, এবার দেখো সিপিইউ এর কাজ আমরা দেখার চেষ্টা করব। সিপিইউ এর অনেকগুলো কাজ রয়েছে, এইগুলো তার মধ্যে থেকে কাজ: ইনস্ট্রাকশন প্রসেসিং করা। আর আমরা কি দেখলাম যে হ্যাঁ, এখানে ও যোগ বিয়োগ গুণ ভাগ এই জাতীয় বিষয়গুলো করতে পারবে। ডেটা ট্রান্সফার করার জন্য এর ভূমিকা রয়েছে। প্রোগ্রাম কন্ট্রোল করবে, ইনপুট আউটপুট কন্ট্রোল গুলো ইয়েও করবে। ঠিক আছে, সিপিইউ করবে। এবার এই সিপিইউটাকে এরকম দেখতে, দেখো সিপিইউ কে দেখো এরকমটা দেখতে অনেকটা, তোমাদের স্ক্রিনে নিঃসন্দেহে দেখা যাচ্ছে এরকমটা দেখতে সিপিইউ। আচ্ছা, পরের যে পার্টটা সেটা হচ্ছে র্যাম। র্যাম, এই র্যামেরও ফুল ফর্ম আসে। আমি বহুবার পড়াতে গিয়ে বলেছি যে র্যামকে এরকম র্যাম না বলে আমরা অনেক সময় বলি না যে রাম, আর এম রাম। তো এই রামকে মনে রেখো যে রাম হলো ভোলা ছেলে। ঠিক আছে, আমি যা যা বলছি একদম মনে করো যে বেদ বাক্য বলছি, এটুকু মনে রেখো। এটাই এনাফ তোমাদের জন্য। মনে রাখবে যে রাম হচ্ছে ভোলা ছেলে, সবসময় ভুলে যায়। এই কেন বলতো ভোলা ছেলে? কারণ র্যাম হচ্ছে সেটাই, ধরে নাও যে উম, আহ, খুব স্বাভাবিকভাবে একটা উদাহরণ দিচ্ছি, তুমি বুঝে যাবে। তুমি তোমার মোবাইলে বেশ কোনো একটি সফটওয়্যার দেখছো, ধরো তুমি হোয়াটসঅ্যাপটা দেখছো, হোয়াটসঅ্যাপ চেক করলে, তারপরে ধরো তোমার ইচ্ছে হলো না, ঠিক আছে চলো আমি একটু ফেসবুকটা ঘাঁটি, ফেসবুকটা ঘাঁটলে আর মনে হলো না, থাক থাক আমি একটু টেলিগ্রামটা দেখে আসি, আর মানে কিছু প্রশ্ন দিয়েছে কিনা, মানে আমি যখন প্রশ্ন দিয়ে থাকি তো একটু প্রশ্ন দিয়েছে কিনা, তো একটু দেখে আসলে। তো তুমি নানান অনেকগুলো সফটওয়্যার খুলে ফেলেছো, হয়েছে ভালো কথা, খুলে ফেলেছো। এবার আহ, তুমি করলে কি, তোমার মনে হচ্ছে দূর বাবু এত ভাল লাগছে না, অনেকক্ষণ মোবাইল ঘাটাঘাটি করেছি, এবার মোবাইলটাকে বরং একটু সুইচ অফ করে দিই। এবার তুমি মোবাইলটাকে সুইচ অফ করে দিলে, দেওয়ার পরে এই যে তুমি এতক্ষণ ধরে যেগুলো ঘাটাঘাটি করেছো সেগুলো থেকে একটা জায়গায় স্টোরেজ হয়েছে, বেশ খানিকটা জায়গায় স্টোরেজ হয়েছে, অনেকগুলো জায়গায় স্টোরেজ হয়েছে। তো সেটা সাথে সাথে সব মুছে যায়। ঠিক আছে, সাথে সাথে সব মুছে যায়, তোমাকে আলাদাভাবে আর মানে ক্লিয়ার করার প্রয়োজন পড়ছে না, সাথে সাথে মুছে যায়। তো র্যাম হচ্ছে সেটাই, যেটা খুব সহজেই মানে মুছে যাবে, ডেটাগুলো খুব সহজেই মুছে যাবে, তোমাকে আলাদাভাবে কোনো ইয়ে করতে হবে না। দেখো রিস্টার্ট করলেই কিন্তু আগের যেটা যেটা ছিল সেগুলো সব মুছে গেল। যেরকম ওই রিস্টার্ট, অনেক সময় বলে যে অনেক জাঙ্ক ফাইল হয়ে গেছে, চলো একটু রিস্টার্ট করে দিই। ঠিক আছে, তো রিস্টার্ট করে ফেলা হয় মোবাইল, মোবাইল হোক বা অন্য ডিভাইস গুলো হোক। তো এটাই হচ্ছে সেটা। তাহলে তোমরা মনে রেখো, র্যাম, র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবং আমি বারবার করে যেটা বলছি, রাম কিন্তু ভীষণ ভোলা ছেলে, ও ভুলেই যায়। তার মানে কি, ওকে যখন রিস্টার্ট করা হয় তখন কিন্তু সবকিছু ভুলে যায়, আগের ডেটাগুলো ভুলে যায়, আবার নতুন করে তুমি সফটওয়্যার খোলো, নতুন ভাবে খুলবে।
ঠিক আছে, হয়তো একটু সময় নেবে কিন্তু চটপট করে ভুলে যাবে না, কারণ আগের আগের মেমোরিগুলো তো সব তখন হয়ে মুছে গেছে। মানে এটা কিন্তু মানে এমনই মেমোরি যেটা তোমার ডিভাইসটাকে স্পিড করতে সাহায্য করছে, মানে খুব দ্রুততার সাথে কাজ করবে, সেইটা হচ্ছে র্যাম। ঠিক আছে, আর রম কিন্তু সেটা নয়। রম কি? রম হচ্ছে স্টোরেজ ডিভাইস, যেটা তোমার মধ্যে থাকবে, ইনবিল্ড থাকবে, ভেতরে থাকবে। তো রম বোধহয় আমার আজকের বলার বিষয় না, আজকে আমার র্যামটাই বলার বিষয়। তাহলে র্যাম তাহলে কি দাঁড়াচ্ছে? টেম্পোরারি ডেটা স্টোরেজ করছে। ঠিক আছে, বারবার করে বলছি, র্যাম তাহলে কি করছে? টেম্পোরারি করছে। আর কি করবে? ও ফাস্ট কাজ করবে, খুব ফাস্ট। অনেক সময় দেখবে আমরা যখন মোবাইল কিনতে যাই বা কোনো ডিভাইস কিনতে যাই, আমরা বলি এই 4 জিবি র্যাম ভালো নয়, দরকার নেই বাবা, আমাকে তুমি 6 জিবি বা 8 জিবি দাও, না হলে আমার মোবাইলটা চলবে না। কারণ আজকাল এত পরিমাণে পিডিএফ আসছে মোবাইলে, তার স্টোরেজ করতে হচ্ছে যে মোবাইল খুব হ্যাং করে যাবে। তার চেয়ে বরং যত বেশি পরিমাণে র্যাম হবে, তত বেশি পরিমাণে আমার ডিভাইসটা ভালো চলবে। তাহলে তুমি এই কথা বুঝতে পারছো যে ডিভাইস ফাস্ট করতে গেলে কিন্তু র্যামের ভূমিকা আছে। এবং আগেকার দিনে 3 জিবি হতো, 3 জিবি হতো। এখন বর্তমানে খুব কম লোক হয়তো 4 জিবি ব্যবহার করছে। আহ, বেশিরভাগ হয়তো 6 কিংবা 8 ব্যবহার করছে, অনেকে হয়তো 16ও ব্যবহার করছে, আবার অনেকে হয়তো 128ও ব্যবহার করছে। ঠিক আছে, 128ও ব্যবহার করছে। এরকম অনেকগুলো হয় যেগুলো ওরকম ভাবে বাড়ে। আচ্ছা, মাল্টিটাস্কিং বা সহজ করে এটা। ঠিক আছে, ইনক্রিজ ডেটা অ্যাক্সেস স্পিড করে, মেমোরি ম্যানেজমেন্ট করে। ঠিক আছে, এবার এই র্যাম এর প্রকার অনেকগুলো আছে, তার মধ্যে দুটি প্রকারকে নিয়েছি আমি, এক হচ্ছে ডি র্যাম আর এক হচ্ছে এস র্যাম। ডি র্যাম এর ফুল ফর্ম হচ্ছে ডায়নামিক র্যাম, এস র্যাম এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যাম। তোমরা না তোমাদের টেলিগ্রাম গ্রুপে যাবে, গিয়ে দেখবে যে এই যে আহ, মানে ফুল ফর্মের একটা লিস্ট তোমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, ওই ফুল ফর্মের লিস্টটা তোমরা করবে, মানে ভালো করে একবার পড়ে নেবে, বা সব থেকে বড় কথা ওটা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে এবং তোমরা পড়বে। তোমাদের কিন্তু দেওয়া আছে, টেলিগ্রামের চ্যানেলে দেওয়া আছে। আর আমি আমি দিয়েই দিই সব, অর্ধেক জিনিসই তো, অর্ধেকের বেশি জিনিস দিয়েই দিয়েছি তোমাদেরকে। তো ডায়নামিক র্যাম কোনটা না, সাধারণত কম্পিউটারে ব্যবহৃত হয় এবং এটি প্রতি কিছুক্ষণ পর পর রিফ্রেশ করতে হয়। আর এসরাম হচ্ছে দ্রুততর ভাবে ডায়নামিকের তুলনায় একটু ব্যয়বহুল হবে এবং বড় আকারের হবে। ঠিক আছে, এবার আমরা দেখব কি হার্ড ড্রাইভ। অনেক সময় খেয়াল করে দেখবে আহ, কেউ কেউ তোমাকে বলেছে হয়তো যে আমার হার্ড ড্রাইভটা না নষ্ট হয়ে গেছে, তার মধ্যে প্রচুর পরিমাণে ডেটা ছিল, প্রচুর পরিমাণে ছবি ছিল। এই হার্ড ড্রাইভ গুলো মূলত ল্যাপটপের মধ্যে থাকতো, মানে আগেকার দিনের বেশ কিছু ল্যাপটপের মধ্যে হার্ড ড্রাইভ থাকতো। এখনকার দিনে এসএসডি থাকে, তো আগেকার দিনে এইচডিডি কিন্তু থাকতো। তো এই হার্ড ড্রাইভটা সেটা কি? এই হার্ড ড্রাইভটা না এই যে এইরকম দেখতে, সবার আগে দেখো হার্ড ড্রাইভটা এরকম দেখতে, একটি সিডি ক্যাসেটের মতো দেখতে। এটা নাকি ঘোরে, এরকম ভেতরের দিকে ঘোরে। ঠিক আছে, যখন ছোট্ট ছোট্ট হয়, ছোট্ট ছোট্ট সাদা রঙের মতো হয়, একটা ওই তার দেওয়া থাকে, গিয়ে তোমার ওই ডিভাইসের মধ্যে লাগিয়ে দিতে হয়। ঠিক আছে, তো সাধারণত 1 টেরাবাইট বা 1 টিবির বেশি হয়। আমি মূলত 1 টিবি দেখেছি। ঠিক আছে, না আমার আমার চোখে দেখা। তো এটা কি? এটা হচ্ছে স্টোরেজ, মানে ডেটাটাকে এর মধ্যে রাখা হয়। ডেটা রাখার জন্য আগেকার দিনে যেটা ব্যবহার করা হতো, আমি যা বলছি বারবার করে বলছি, আমি যতটা বলছি যেভাবে বলছি মাথায় ঢুকিয়ে নাও। আগেকার দিনে ব্যবহার করা হতো ডেটা রাখবার জন্য, মূলত ল্যাপটপের ক্ষেত্রে সেটা হচ্ছে এইচডিডি বা হার্ড ড্রাইভ। ঠিক আছে, এখন কিন্তু এসডিডি রাখা হয়, সলিড স্টেট ড্রাইভ, যেটা দেখতে অনেকটা এই রকমটা। ঠিক আছে, এটাও কিন্তু এই ল্যাপটপের ভেতরেই দেওয়া থাকে। তো এটা কি জিনিসটা আগে সেটা একটু দেখা যাক, যে এটা কি আসলে কি। তো দেখো, এসএসডি একটি ইলেকট্রনিক স্টোরেজ ডিভাইস যেখানে কোনো মেকানিক্যাল পার্ট নেই। এটি ফ্ল্যাশ মেমোরি চিপ ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে।
এর কাজ কি? এর কাজ হচ্ছে এই তোমার এইচডিডির মতোই কিন্তু ডেটা সংরক্ষণ করা, তবে এটি মেকানিক্যাল অংশ ছাড়া কাজ করে, ফলে এটা অনেক দ্রুত কাজ করে। আগেরটা এটা যেমন একটা একটা বড় সড়ো একটা একটা বিষয়, এটা একটা এমনই একটা বিষয় যেটা উম, তুমি ছুঁতে পারছো, বেশ বড়, তোমার হাতের মধ্যে চলে আসছে। আর এইটা এমনই একটা ছোট্ট একটা বিষয় যেটা ভেতরেই ইনবিল্ট করে দেওয়া হয়েছে, একদম এরকম ভাবে এরকম ভাবে কি বলে, স্ক্রু ড্রাইভার দিয়ে করে একদম রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই দেখো 512 জিবি, আমার 500, আমার বোধহয় 512ই বোধহয়, হ্যাঁ, আমার ল্যাপটপটা 512, 256, 128, 512ই হবে মনে হচ্ছে, 256 তো হয় মনে হয়। কি জানি মনে নেই, বহুদিন তো হলো। আচ্ছা, তো দেখো পাওয়ার সাপ্লাই কি? পাওয়ার সাপ্লাই হচ্ছে আহ, বা পিএসইউ, তুমি খেয়াল করে দেখো যে তোমার বাড়িতে যখন ইলেকট্রিকের কোনো কাজ হয়েছে, তখন দেখবে ওই এক এক ধরনের একটা লাগিয়ে দেওয়া হয়, এক ধরনের যন্ত্র, যেটা উপরের দিকে তুলে দিলে তোমার হচ্ছে পাওয়ারটা বন্ধ হয়ে যায়, বাড়িতে আর ইলেকট্রিক আসে না। আবার নিচের দিকে টুক করে যখন নামিয়ে দিলে আবার দেখা গেলো যে তোমার ইলেকট্রিকটা চলে আসলো। এইরকম ধরনের যন্ত্র কিন্তু তোমাদের বাড়িতে ইলেকট্রিকের বোর্ডে অনেক সময় লাগানো থাকে, অনেক সময় আলাদা আলাদা ভাবে লাগানো থাকে। ধরে নেওয়া যায় যার বাড়িতে অনেক বেশি বেশি পরিমাণে আছে, ধরে নেওয়া যাক যে এসি রয়েছে, তার জন্য লাগে, তারপরে ফ্রিজ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, তার জন্য কিন্তু লাগে। ঠিক আছে, তো এইগুলো লাগে। এটা তাহলে কি করে? এটা মূলত বিদ্যুৎটাকে বিদ্যুৎটাকে নিয়ে আসে তোমার বাড়িতে, ঠিক কতটুকু বিদ্যুৎ প্রয়োজন ঠিক ততটুকুই দেয়। ঠিক আছে, ধরে নাও যে একটা বিদ্যুতের চাপ আসছে, ঠিক আছে, বিশাল চাপ আসে, সেই সেই চাপটা ও সামলিয়ে নেয়, এই ডিভাইসটা এই চাপটা সামলিয়ে নেয়, নিয়ে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তোমার কাছে প্রেজেন্ট করে। ঠিক আছে, মানে এমনই একজন ব্যক্তি ধরে নাও যার বাইরে থেকে বিশাল চাপ আসছে, সে সেটা তোমার কাছে কখনোই বলবে না যে না আমার কাছে এই চাপটা আছে, কোনোদিনও বলবে না। মূলত বাড়ির বাবারা যেমনটা হয়ে থাকে, মূলত আমি ধরে নিচ্ছি যে তারা কখনোই বলে না, কিন্তু হাসি মুখে সবটুকু মানে সে প্রেজেন্ট করে, হাজার তার কষ্ট থাকুক না কেন সেটা কিন্তু বাইরেই রেখে দেয়। তো এইরকমটা এমনই একটা ডিভাইস, যে ডিভাইসটা কি করে, বাইরে থেকে হয়তো বিশাল চাপ আসছে, ঠিক আছে, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাটা রুখে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই পিএসইউ বা পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা রয়েছে, সেটি কাজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার ভিডিও কার্ড বা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডও বর্তমান দিনে বিভিন্ন ধরনের মোবাইলে বা বিভিন্ন ধরনের ডিভাইসগুলো যখন তুমি কিনতে যাও, তখন কিন্তু ওখানে বলা হয় যে আচ্ছা তুমি তোমার তোমার এই ডিভাইসটা এতটা বিটের মাধ্যমে নেওয়া হলো। ঠিক আছে, এই আহ, আমারটা যেমন এই 8K এরকম, আমার 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 ল্যাপটপটাতে। তো আমি জীবনে কোনোদিন এই সমস্ত খেলতে পারি না, ওই কি বলে গেমিং টেমিং খেলতে পারি না, আর খেলিও না কোনোদিনও, বুঝিও না। তো ওই এইগুলো ওরকম আছে। তো যাই হোক, তো ওই এত এত বিটের মাধ্যমে দেওয়া হলো এইটা। আসলে এই যে গ্রাফিক্স কার্ডের মূল যে কাজটা, সেটা হচ্ছে ভিডিও এডিটিং করার জন্য কাজে দেয়। ঠিক আছে, গেম খেলে, দেখবে অনেকে কেবলমাত্র ডিভাইস গুলো কেনে ওই গেম খেলবার জন্য, অনেকে কেনে, মানে মূলত টিনেজার, অনেকে বড়রাও হয়তো ওই গেম খেলবার জন্যই ডিভাইসটা কিনছে। তো তারা কি দেখে কেনে? তারা কি দেখে কিনবে? তারা কিন্তু গ্রাফিক্স কার্ড কতটা বেশি পরিমাণে ভালো তার ভিত্তিতে সেই ডিভাইসটা কেনে। বুঝতে পারছো? গেমিং পারফরমেন্স এতে অনেক বেশি পরিমাণে মানে ভালো হয়, বুঝলে তো, অনেক বেশি পরিমাণে ভালো হয়। তো এবার দেখো এই জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ঠিক আছে, ভি র্যাম মানে হচ্ছে ভিডিও র্যাম, কুলিং সিস্টেম। আচ্ছা, এবার দেখো এই যে গ্রাফিক্স কার্ড, এই গ্রাফিক্স কার্ডের সাথে এক ধরনের পাখা লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেই পাখাটা ওই ডিভাইসটার মধ্যে চলতে থাকে। ঠিক আছে, তুমি ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে। এই যে এই গ্রাফিক্স কার্ডের সাথে এই পাখাটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। তো ডিভাইসটা যত গরম হবে তত না এইটা চলতে থাকবে, এটা ঘুরতে থাকবে, যাতে ডিভাইসের ভেতরের গরম হাওয়াটা বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এটাই হলো গ্রাফিক্স কার্ডেরও একটা কাজ। ঠিক আছে, এটা একটা অন্যতম কাজ।
এবার মূলত যে জায়গাটা থেকে পরীক্ষায় ভীষণ পরিমাণে পরীক্ষায় ইদানিং দিতে দেখছি আমি, ইদানিং ইদানিং দিতে দেখছি, এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি এই জুইদেরকে দিয়েছিলাম, সুপ্রিয়াদের দিয়েছিলাম, যে এখান থেকে বিশাল প্রশ্ন দিচ্ছে। মানে কিছু জায়গা হয়ে যায় না যে হ্যাঁ এনটি এর ভীষণ পছন্দের জায়গা, অন্য জায়গাগুলো মানে কিছুটা দেখবে যে আগেকার ধাঁচের গুলো বাদ দিয়ে নতুন নতুন ধাঁচের পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে। নতুন ধাঁচের জিনিসটা কিন্তু এই জায়গাটায় যেখান থেকে আমি ইদানিং দেখছি যে খুব পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে। যেমন বলছে যে প্রিন্টার, আমরা যে প্রিন্টারটা ব্যবহার করি বা দেখেছি, যার মধ্যে থেকে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে, সেই প্রিন্টারটা আসলে কি? সেটাও তো এক ধরনের হার্ডওয়্যার যাকে আমি ধরতে পারছি, কিন্তু তার মধ্যে থেকে দেখতে পাচ্ছি কোনো ছবি বেরিয়ে আসছে। তো সেইটা আসলে কি, তার বিষয়ে সম্পর্কে আমরা একটুখানি দেখে নেবো, কেমন? দেখো, ইনজেট প্রিন্টার মানে কালি ভরতে হয়, এরকম একটা কালি ভরার একটা জায়গা আছে, বুঝলে তো? এই যে দেখো কালি ভরার জায়গা আছে যেখানে ওই টিউবে করে, মানে টিউব মানে কি বলবো, মানে মানে ভূষো কালি নয় গো, মানে জলীয় কালি, বুঝলে তো? জলীয় কালি ওরকম ওই ওখানে টিউবে করে ইয়ে করে দিতে হয়, ড্রপারে করে ওখানে দিতে হয়। দিলে সেটা নানান ধরনের এরকম কালার হয়ে এই তোমার সামনে একটা প্রিন্ট হয়ে চলে আসে। দেখবে মূলত এই ধরনের প্রিন্টার গুলো তোমরা প্রিন্ট করতে গিয়ে তুমি হয়তো কোনো দোকানে দেখেছো, বা তোমাদের কারো বাড়িতে থাকলে হয়তো পাবে, আমার বাড়িতে নেই গো। এগুলোর দাম মূলত আমি আমি যতদূর জানি যে 3,500 থেকে স্টার্টিং হয়, মানে কম দামি। সেটা কতটা ভালো চলে আমার জানা নেই। তো এই যে এইটা হলো প্রিন্টার, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, ইনজেট প্রিন্টার যেটা, সেই প্রিন্টারে কি হচ্ছে না, কালি দিতে হচ্ছে, ঠিক আছে? নানান ধরনের কালি দিতে হয়। দিলে সেটা ওই ছবি হয়ে, রঙিন ছবি হয়ে তোমার সামনে আসে। এটা হচ্ছে ইনজেট প্রিন্টার। আর এক ধরনের প্রিন্টার আছে যেটা হচ্ছে লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার এমনই একটা বক্স, ঠিক এই এই ঢাকনাটা কিরকম ভাবে তোলা হয়, বুঝলে তো? ঢাকনাটাকে এভাবে তোলা হলো, তোলার পরে কোনো একটা বই বা খাতা এখানে দেওয়া হলো, দেওয়ার পর আবার এটা চাপিয়ে দেওয়া হলো। তারপরে ভেতর দিক থেকে এক ধরনের লেজার আলো এই পাশ থেকে ওই পাশে গেল, বা এই পাশ থেকে এই পাশে আসলো। তারপর দেখা গেল যে সেই যে লেখাটা দেওয়া ছিল সেই লেখাটা প্রিন্ট হয়ে চলে আসলো। অর্থাৎ এটা একটা লেজার আলো গেল, ওই লেজার আলোর দ্বারা কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়ে আসলো। এটা হচ্ছে লেজার প্রিন্টার, বুঝতে পারছো তো? এটা কিন্তু দেখা দিচ্ছে বর্তমানকালে। ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডট ম্যাট্রিক্স গুলো কোনটা বলো তো? ডট ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এগুলো আগেকার দিনের ইলেকট্রিক বিলে দেখা যেত, এখনো কিন্তু আছে। মানে তুমি যদি ইলেকট্রিক্যাল অফিসে যাও, তো তোমাকে যে বিলটা দেবে সেই বিলটা হচ্ছে এইটা। দেখবে ওইটা সেই কিচ 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 করে এরকম করে আওয়াজ হবে, একটা চি 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 করে আওয়াজ হবে, এটা এইভাবে এরকম ভাবে আসবে। এটা আবার হ্যাঁ ভালো কথা, রেলের টিকিট যদি কখনো তুমি কাটতেই দেখো, ওই রেলের টিকিটও কিন্তু এরকম ইনজেট থাকে। ওই চিক 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 করে একটা আওয়াজ হয়, কিন্তু কিট 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 করে আওয়াজ, তারপর সেই কাগজটা বাইরে বেরিয়ে আসে। এইটা হচ্ছে ডট ম্যাট্রিক্স, ঠিক আছে? ডট 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 দিয়ে তৈরি করা হয়, বুঝতে পারছো তো? নেক্সট হচ্ছে থার্মাল প্রিন্টার। এই থার্মাল প্রিন্টারও কিন্তু ওই দেখবে বর্তমান দিনে বাড়িতে যখন ইলেকট্রিকের বিল দিতে আসে, দেখবে ওদের গলার সাথে ঝুলানো থাকে। তোমার ইলেকট্রিক মিটারে যে নম্বরটা হলো সেই নম্বরটা বসালো, তারপরে এইটা স্মুথলি বেরিয়ে আসলো, কোনো আওয়াজ টাওয়াজ করে না কিন্তু। ঠিক আছে, থার্মাল প্রিন্টারে কি হচ্ছে, কোনো আওয়াজ কিন্তু করবে না, একদম আওয়াজ করবে না, একদম চুপচাপ বেরিয়ে আসবে একটা কাগজ, লম্বাটে একটা কাগজ। এছাড়াও তুমি যখন কোনো এতে গেছো, ধরে নাও যে কোনো শপিং মলে গেছো, তো সেখানেও কিন্তু বিলগুলো এই থার্মাল প্রিন্টারেরই বিল দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে থ্রি ডি প্রিন্টার। থ্রি ডি প্রিন্টার গুলো তোমরা মূলত কিরকম বলবো, উম, তোমরা ইয়েতে দেখেছো, কোনো হলিউড সিনেমাতে হয়তো দেখেছো, এইদিকে কম্পিউটারে কিছু একটা করছে, একটা কিছু এন্টার মেরে দিল, তারপর দেখা গেল যে একটা একটা জায়গায় কিছু একটা মানে উপাদান রয়েছে, সেই উপাদান দ্বারা এই বস্তুটা আপনা আপনি তৈরি হয়ে গেল, ঠিক আছে? এটা হলো থ্রি ডি প্রিন্টার, যেটা ও মানে এখান থেকে এন্টার মারলো, আর এই ডিভাইসটা একদম মানে কি বলে, মানে হাতে গরম একটা জিনিস, একটা প্রোডাক্ট তৈরি করে দিয়ে দিল। এগুলো বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে, মানে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে।
এলইডি প্রিন্টার কোনটা? এলইডি প্রিন্টার ওই একই রকমের প্রিন্টার, ওই লেজার প্রিন্টার আর এলইডি প্রিন্টারের মানে বিষয়টা কিন্তু একই, আলাদা কিছু না। প্লটার, এই প্লটার পরীক্ষায় এসেছে, প্লটার ইনজেট এগুলো পরীক্ষায় খুব দিয়েছিলাম। তো দেখো প্লটার হচ্ছে সেটাই, ধরো বড় বড় ফ্লেক্স, বড় বড় হোর্ডিং তুমি দেখতে পাচ্ছ, রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, দেখছি যে বড় বড় ফ্লেক্স লাগিয়ে রেখেছে, বড় বড় হোর্ডিং দিয়ে রেখে দিয়েছে। অনেক তো পান মশলার বিজ্ঞাপন, তারপরে দেখা যায় যে কেউ হয়তো ভালো করে কোলগেট দিয়ে দাঁত মেজেছে, সে কোনো পুরুষ বা মহিলা, সে বৃদ্ধ হোক বা হচ্ছে বাচ্চা, বড় বড় দাঁত বার করে ছবি রয়েছে, ঠিক আছে? তো এইরকম সেই রকম মানে এইগুলো যেখান থেকে তৈরি হয়, ঠিক আছে, সেগুলো যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে প্লটার, ঠিক আছে? তাহলে প্লটার কোনটা? বড় বড় ডিজাইন, বড় বড় বিষয়গুলো কিন্তু তৈরি হচ্ছে, এটা সেটা হচ্ছে প্লটার। এটা বলেছে অল ইন ওয়ান, মানে সবকিছুই এমনই একটা ডিভাইস এটা, যেখানে সবকিছু একসাথে তুমি এখান দিয়ে পেয়ে যাবে, সেটা এতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এবার দেখো ডাই সাবলিমেশন প্রিন্টার, এটা তোমার বাড়িতে টেবিল ক্লথ আছে, ঠিক আছে, বা না থাকলেও তুমি হয়তো কোথাও খেতে গেছো, ঠিক আছে, টেবিলের ওপর দেখবে যে এক ধরনের প্লাস্টিকের একটা কভার দিয়ে দিয়েছে, যে কভারটার মধ্যে এরকম ফুল ফুল আঁকা, ঠিক আছে, বা এরকম ধরনের কিছু প্লাস্টিকের কভারের ওপর ফুল ফুল আঁকা, এরকম কিছু তুমি দেখেছো। এবার তুমি ভাবছো বাবু এটা কোথা থেকে এরকম ছাপিয়ে বের করলো, তাও প্লাস্টিকের মধ্যে। যেখান থেকে বের করেছে সেটা হচ্ছে এই ডাই সাবলিমেশন প্রিন্টার, ঠিক আছে, সেইখান দিয়ে এটা করা হচ্ছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পোর্টেবল। পোর্টেবল মানে তুমি হাতে করে নিয়ে যেতে পারছো, তোমার কাছে মোবাইল রয়েছে, সেই মোবাইল দ্বারা তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, আর এইটা ওই তোমার ইয়ে হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, এই পাশ থেকে তুমি একটা কাগজ দিচ্ছ, এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা না আমি ফেসবুকে দেখেছিলাম, জানো তো, যে এটা তখন ওই দাম, মানে ফেসবুকে দেখা ছিল 325 টাকা, কিন্তু ফেসবুকের লিঙ্কে তো ক্লিক করতে নেই, করলে তাতে ভাইরাস ঢুকেছে। কিন্তু আমি ওই জন্য দেখছিলাম যে এই ধরনেরও প্রিন্টার হয়, যারা মানে স্বাভাবিকভাবে অনেকেই হয়তো নিজে হাতে করে নিয়ে যেতে পারে কোনো একটা জায়গায়, হয়তো মানে মানে তুমি এখান থেকে ইয়ে করলে, ডিভাইসে ইয়ে করে কানেক্ট করে দিলে, আর পেপার দিলে, দিয়ে দেবে এপাশ থেকে এপাশে তোমার ওই লেখা সমেত বেরিয়ে আসছে। এটা এটা না ইদানিং কালে খুব দেখা দিচ্ছে, মানে খুব, ওই পোর্টেবল প্রিন্টারটা না, মানে তুমি হাতে করে নিয়ে যাচ্ছ, ট্রাভেলিং কথাটা খুব আসতে পারে যদি পরীক্ষায় দেয় তো। ট্রাভেলিং মানে তুমি ট্রাভেল করছো, কিন্তু তোমার কাছে এখন প্রিন্ট করবার মতো কিছু নেই, মানে আমি নিজে একবার ভীষণভাবে বিপদে পড়েছিলাম। আমি একবার এক ইন্টারভিউতে গেছি, তখন আমি আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছি, মানে তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে গেছে, আধার কার্ড নিতে ভুলে গেছে। তো মোবাইলে যেটা ছিল সে প্রিন্ট করাবো কি করে, পরবর্তীতে ভীষণ কাঠখড় পুড়িয়ে আমাকে একটা প্রিন্ট করিয়ে তারপরে নিতে হয়েছে। তো এই ধরনের একটা বিশাল সমস্যার একটা বিষয়। তো এই পোর্টেবল প্রিন্টার যদি আমার সাথে থাকতো তাহলে আমি নিজে নিজেই করে নিতে পারতাম। তো এইটা হচ্ছে সেটা, পোর্টেবল প্রিন্টার বর্তমানকালে খুব খুব দেখা দিচ্ছে, মানে খুব প্রয়োজনীয় একটা একটা বিষয়, ঠিক আছে, পোর্টেবল প্রিন্টার। ওকে, আশা রাখি যে তোমরা বুঝতে পেরেছো।